সো হ্যালো এভরিওয়ান, সিএসএস এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএস এর এই পর্বে সিএসএস সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব সিএসএস এ ফন্ট সাইজ কী হয়। গত পর্বে আমরা ফন্ট ফ্যামিলি নিয়ে একটি বিস্তারিত আলোচনা করেছিলাম, আর ঠিক সেরকমভাবেই আজকে আমরা দেখব যে ফন্ট সাইজ নিয়ে যখন আমরা সিএসএস এ কাজ করব বা যখন আমরা কোনো একটা ওয়েবসাইটের জন্য ফন্ট সাইজ প্রপার্টিটা লিখব, তখন আমাদের কী কী জিনিসগুলো জেনে থাকাটা অবশ্যই প্রয়োজন, যেটা কিনা আমাদের ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস, তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এখানে, আর জাস্ট আমরা নিচে যে ফোল্ডারটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম, কপি করে একবার পেস্ট করে নিলাম, আর এবার F2 বাটনটাকে প্রেস করে আমরা এটাকে করে দিলাম 123। ঠিক আছে, তো চলুন আমরা একটা কাজ করি, আমরা এই যে ফোল্ডারটা রয়েছে সেটাকে আমরা VS কোডে ওপেন করে নিই। সো VS কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ফাইলে ক্লিক করুন, দেন এখানটাতে দেখবেন অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, এখানে ক্লিক করুন। করার পরে আমরা চলে যাই, চলুন হচ্ছে ই ড্রাইভের মধ্যে, তাই দিস পিসি ই ড্রাইভ আর হচ্ছে ওয়েব ক্লাসেস, দেন একবারে নিচে এসে 123 ক্লাসটাকে চুজ করুন আর জাস্ট অ্যাডে ক্লিক করে দিন। এখান থেকে আমি ইএসএ প্রেস করলাম, দেখুন আমাদের কাছে এখন index.html আর style.css চলে এসেছে। আমি index.html এ গিয়ে এটাকে 123 করে দিচ্ছি। তো আমরা জাস্ট এটাকে 123 করে দিলাম, আর style.css এ আমরা ফর দ্য মোমেন্ট কোনো কিছু রাখছি না। সো এবার আমরা index.html এ গিয়ে মনে করুন এখান থেকে সমস্ত কিছুকে রিমুভ করে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে না। ঠিক আছে, আমরা এটাকে সেভ করলাম। তো সবার প্রথমে আমরা একটা কাজ করি, এই বডির মধ্যে মনে করুন আমরা এখানটাতে 1 বলে একটা ডিভ তৈরি করলাম, যার মধ্যে কিনা একটা পি রয়েছে মনে করুন, আর এটার মধ্যে লরেমের মনে করুন 200টা ওয়ার্ড রয়েছে। ঠিক আছে, সো এটা আমাদের কাছে একটা টেক্সট রয়েছে। তো চলুন আমরা ফাইলটাকে একবার ব্রাউজারে ওপেন করে নিই। তো তার জন্য আমরা ফোল্ডারে চলে যাব, আর জাস্ট এটার উপরে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ ফায়ারফক্স। তো দেখুন ফায়ারফক্সে আমার জাস্ট ফাইলটা ওপেন হয়ে গেল। সরি, আমরা অন্য একটা ফোল্ডারে মেবি রয়েছি, আমরা 122তে রয়েছি, আমাকে যেতে হবে 123তে। তারপরে আমরা এখানে গিয়ে রাইট ক্লিক করব, ওপেন উইথে যাব আর জাস্ট ফায়ারফক্সে ক্লিক করব। ঠিক, এই দেখুন 123-র যেটা ওয়েবসাইটটা সেটা আমাদের এখানে খুলে গেল। তো দেখুন এই মুহূর্তে আমাদের কাছে একটা টেক্সট রয়েছে, আমরা জাস্ট এই মুহূর্তে এটাকে এতটা ছোট করেই রাখি। সো এইবার দেখুন আমরা আজকে ফন্ট সাইজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো মনে করুন আজকে আমাদের এখানে .1 বলে একটা ডিভ রয়েছে, আর পাশাপাশি আমি একটা কাজ করি, আমি এই যে ডিভটা রয়েছে এটারই আরেকটা আমি কপি বানাই। Ctrl+C করলাম, দেখুন প্রথমে সিলেক্ট করতে হচ্ছে, হ্যাঁ এতটুকুকে সিলেক্ট করলাম, Ctrl+C করলাম, তারপরে এইখানটাতে এসে Ctrl+V করে দিলাম। এবার এখানটাতে এসে জাস্ট এটাকে করে দিলাম কি 2। ঠিক আছে, 2 করে দিলাম। তাহলে দেখবেন আমাদের কাছে এখন দুখানা কন্টেন্ট থাকবে এরকম, তাই না? এই যে দেখুন এই একটা ডিভ 1 বলে আর এই একটা ডিভ 2 বলে, তাই না? এইবার ফন্টের সাইজটা কী জিনিস হয়, আমরা যখন ওয়েবসাইটে কোনো একটা কন্টেন্ট দেখি তখন আমরা কি পড়ি বলুন তো? সেখান থেকে কোনো একটা ওয়েবসাইট থেকে একটা লেখা পড়ি, অর্থাৎ কোনো একটা কিছু সম্বন্ধে আমরা জানার জন্য তার ডেসক্রিপশানটা বা তার লেখাটা পড়ি। এবার দেখুন এই লেখাটা কতটা ছোট দেখাচ্ছে, আর সেই ছোট থাকার দরুন দেখুন আমাদের দেখতে অসুবিধা হচ্ছে, তাই না? তাই আমরা বিভিন্ন প্রয়োজনে এই লেখার সাইজটাকে বড় করি, আর ওই বড় করার পদ্ধতিটাকেই বলা হয় ফন্ট সাইজ বাড়ানো। তো বাই ডিফল্ট ও নিশ্চয়ই একটা ফন্ট সাইজ নিয়ে রেখেছে, দেখুন, না হলে আমাকে এরকম ছোট কেন দেখাবে? ও এতটা ছোট কেন দেখাচ্ছে, ও বড় কেন দেখাচ্ছে না? কারণ ব্রাউজারে বাই ডিফল্ট একটা টেক্সটের সাইজ নির্ধারণ করা থাকে। সেটা আমরা কিভাবে জানতে পারবো? ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে। আপনারা কোনো একটা লেখার উপর রাইট ক্লিক করুন, ইন্সপেক্টে ক্লিক করুন। ঠিক আছে, আমি জাস্ট ইন্সপেক্টের সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এই অবস্থায় দেখুন বিভিন্ন ব্রাউজারের বিভিন্ন রকমের ফাংশনালিটি থাকে ইন্সপেক্ট এলিমেন্টের। তো এটা এখন ফায়ারফক্সে রয়েছে, আর গুগল ক্রোমের জন্য হয়তো জিনিসটা একটু অন্যরকমভাবে কাজ করবে। তো ফায়ারফক্সে দেখুন, আপনি ফায়ারফক্সের ক্ষেত্রে দেখুন এখানটাতে ফন্টস বলে একটা অপশান রয়েছে, আপনি জাস্ট এটার উপরে ক্লিক করুন। দেখুন আমাদের পিটা এখন এই অবস্থায় সিলেক্টেড রয়েছে, এই অবস্থায় আপনি ফন্টসে ক্লিক করুন। তো এই পার্টিকুলারলি যেটা এখন সিলেক্টেড অবস্থাতে রয়েছে যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটার জন্য এখন কি ফন্ট ইউজ হচ্ছে বলুন তো? টাইমস নিউ রোমান ফন্টটা ইউজ হচ্ছে, আর এই ফন্টটার ডিফল্ট সাইজ কত? 16 পিক্সেল। দেখেছেন এখানটাতে একটা ফন্টের সাইজ রয়েছে, আপনি চাইলে এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ সমস্ত কিছু করতে পারেন। তো এইখান থেকেই আপনি দেখতে পারেন যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের এগেনস্টে কোন ফন্টটা রয়েছে। গুগল ক্রোমের ক্ষেত্রে সেটা হয়তো অন্য একটা ট্যাবের মধ্যে থাকতে পারে, তো সেটা আপনারা একটু দেখে নেবেন। তো এই অবস্থায় দেখুন আমরা দেখলাম যে এই পি এর ফন্টটা কোনটা? এইটা, আর ফন্টের সাইজটা কোনটা? 16 পিক্সেল। তাহলে বাই ডিফল্ট কোনো একটা টেক্সট যখন আপনি লেখেন, আপনি আপনার HTML এর মধ্যে বা ওয়েব পেজের মধ্যে, সেটার সাইজ থাকে 16 পিক্সেল। আপনি চাইলে সেটাকে বাড়াতে পারেন, আর সেই বাড়ানোর উপায়টা কি? ওটাকেই আমরা CSS এ ফন্ট সাইজ প্রপার্টির মাধ্যমে বাড়াই।
তো চলুন আমরা এই 1 বলে প্রপার্টিটাকে সিএসএস একবার ধরি। তো ডট 1 যেহেতু ক্লাস রয়েছে তাই ডট 1। এইবার আমরা এখানটাতে বলে দেবো যে ফন্ট হাইফেন সাইজ। দেখুন যখনই আমরা ফন্ট সাইজ লিখে কোলন দিয়ে স্পেস দিলাম, দেখুন এখানটাতে আমার কাছে কতগুলো প্রিডিফাইন্ড ভ্যালু চলে এসেছে, তাই না? লার্জার বা লার্জার, মিডিয়াম, স্মল, স্মলার, এক্স লার্জ, এক্স স্মল, এক্স লার্জ, এক্স স্মল, এই ধরনের ভ্যালুগুলো রয়েছে, ঠিক আছে? তো এগুলো একটা প্রিডিফাইন্ড ভ্যালু আপনি এখানটাতে দিতে পারেন। তো বাই ডিফল্ট যদি আমি কোনো কিছু না দিই তাহলে এখানে মিডিয়াম হিসাবে সেট থাকে। তাই দেখুন আমি যদি এটাকে সেভ করি, আমি যদি এখন এখানে যাই রিলোডে প্রেস করি, দেখুন সেম রয়েছে, কোনো কিছু কিন্তু চেঞ্জ হলো না, তাই না? কারণ বাই ডিফল্ট 16 পিক্সেল দেওয়া আর এখানে মিডিয়াম লেখা দুটোই সেম, ঠিক আছে? তাই বন্ধ করলাম। আবার যদি অপশানগুলো আনতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করে আপনি স্পেস বারটাকে প্রেস করুন, দেখুন আবার চলে আসলো, ঠিক আছে? তো মিডিয়ামের পরে আমি যদি ধরুন এই স্মল দিই তাহলে তো চলুন দেখা যাক কী হয়। আমি স্মল দিলাম, এটাকে সেভ করলাম, দেখবেন ফন্টের সাইজটা একটু কমে গেছে, দেখেছেন? আগের থেকে আরেকটুখানি কমলো। এইবার মনে করুন চলুন এখান থেকে স্মল সরিয়ে দিয়ে আমি জাস্ট এখানটাতে কী করলাম, আমি এক্স স্মল করলাম, অর্থাৎ এটা কিন্তু আমি আস্তে আস্তে কমাচ্ছি, হ্যাঁ? মানে মিডিয়ামের পরে কি আছে, স্মল, তারপরে হচ্ছে স্মলার, এরকমভাবে। তো মিডিয়ামের পরে আমি জাস্ট একটা কাজ করছি, মিডিয়ামের পরে আমরা স্মলারটা দেবো না, তো আমরা এখানে একটা কাজ করছি এক্স স্মল, মানে মিডিয়াম ছিল তারপরে স্মল তারপরে এক্স স্মল দিচ্ছি, ঠিক আছে? তো এক্স স্মল দিন, দেখবেন লেখাটা আরও ছোট হয়ে যাবে, দেখুন আরও ছোট হয়ে গেছে, দেখেছেন এই লেখাটা? তো আমরা দেখুন আমরা যদি এখন স্মলে যাই, আমরা জাস্ট এক্সটাকে সরিয়ে দিই, হ্যাঁ, এক্সটাকে সরিয়ে দিয়ে একবার স্মলে গেলাম, এই যে দেখুন এটা ছিল স্মল, ঠিক আছে? আর এক্স স্মল মানে তার থেকেও ছোট, এক্স হাইফেন স্মল। তো আমরা এখানে গেলাম, রিলোডে প্রেস করলাম, দেখুন আরও ছোট হয়ে গেল। আরেকটা ভ্যালু আছে এক্স স্মল, ঠিক আছে? সো দেখবেন এখানটাতে এক্স স্মল বলে রয়েছে। তো দেখুন এই যে এক্স স্মল, এই যে এক্স স্মল, ঠিক আছে? এটাকে আমরা সেভ করলাম, আমরা এখানে যাই রিলোডে প্রেস করি, আরও ছোট হয়ে গেল, তাই না? তো এইখানটাতে এই যে ধরুন যে ভ্যালুগুলো আমরা দিলাম না, যেরকম স্মলের ক্ষেত্রে আমি বলছি যে এই যে স্মল, তারপরে হচ্ছে আপনার এক্স স্মল, এক্স স্মল, এগুলোকে সমস্ত কিছুকে বলা হয় অ্যাবসোলিউট ভ্যালু, ঠিক আছে? অর্থাৎ এগুলোর একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, যে যখন আপনি এক্স স্মল দেবেন তখন তার পিক্সেলটা হয়ে যাবে এত পিক্সেল। তো এরকমভাবে প্রিডিফাইন্ডভাবে বলে দেওয়া রয়েছে। যেরকম দেখুন আপনি যখন মিডিয়াম ইউজ করেন, এটার মানে কি বোঝায়? এটার মানে হচ্ছে 16 পিক্সেল, যেটা কিনা একটা ডিফল্ট ফন্ট, তাই না? তো এরকমভাবেই যখন আপনি এখানটাতে এক্স স্মল ইউজ করেন তখন তার জন্য একটা নির্দিষ্ট একটা ইউনিট সেট করে দেওয়া রয়েছে, যে যখন এখানটাতে এক্স স্মল দেওয়া হবে তখন তার ফন্ট সাইজটা হবে এত। তাই এই ধরনের ভ্যালুগুলোকে বলা হয় অ্যাবসোলিউট ভ্যালু, ঠিক আছে? অ্যাবসোলিউট ভ্যালু, ঠিক আছে? আর কিছু কিছু ভ্যালু এমনও থাকে যেটা কিনা রিলেটিভ হয়, যেরকম এখানটাতে দেখবেন। আচ্ছা, যেরকমভাবে আমরা অ্যাবসোলিউট ভ্যালুগুলো স্মলের দিক থেকে দেখলাম, সেরকমভাবে কিন্তু আমরা লার্জেরগুলোকেও দেখতে পারি। যেরকম স্মল ছিল আর এটা কি হবে, লার্জ। আমরা দেখুন এখানটাতে লার্জ করলাম, আমরা এখানে যাব রিলোডে প্রেস করব, দেখুন এটাকে লক্ষ্য করুন, এটাকে লক্ষ্য করুন, এটা ছিল কিন্তু নর্মালি, এখনও কিন্তু আমি জাস্ট এটাতে চেঞ্জ করছি, ডট 1-এ কিন্তু চেঞ্জ করছি, ডট 2-তে কিন্তু আমি কোনো কিছু চেঞ্জই করিনি, তাই না? তাই যদি আমরা ডট 1টা দেখি, দেখুন ডট 1 আর ডট 2, আমি যদি এখন ওয়েবসাইটে যাই, এটা দেখুন ডট 2 নর্মালি 16 পিক্সেল নিয়ে রয়েছে, আর আমি ডট 1 এখন কি লিখলাম, লার্জ লিখলাম। দেখুন ও কী করলো, ডট 1 যে ফন্টটা নিয়েছিল সেই একই ফন্ট তো ডট 2 নিয়ে রয়েছে, সেখান থেকে দেখুন একটুখানি বেড়ে গেল, লার্জ হয়ে গেল, তাই না? তো চলুন ভিএস কোডের একটা অন্যতম হচ্ছে, দেখুন আপনি যখন এটার উপরে হোভার করবেন তো দেখুন এখানটাতে আপনাকে বলে দিচ্ছে যে ইন্ডিকেটস দ্য ডিজায়ার হাইটস অফ গ্লিফ ফ্রম দ্য ফন্ট। তো এই ব্যাপারে কিছু একটা বলছে আপনাকে। আর সিনট্যাক্স দেখুন অ্যাবসোলিউট সাইজ, রিলেটিভ সাইজ, লেন্থ পার্সেন্টেজ, এখানে অনেক কিছু রয়েছে। সো আমি একটা কাজ করলাম, এটাকে জাস্ট রিমুভ করে দিয়ে আমি আবার কন্ট্রোল স্পেস বারটাকে প্রেস করলাম। তো লার্জের পরে কি হবে, এক্স লার্জ, তাই না? এটাকে চলুন সেভ করি, দেখবেন আরও বড় হয়ে যাবে। এটা ছিল লার্জ, রিলোড করলাম আর একটু বড় হয়ে গেল, ঠিক আছে? তারপরে কি ছিল, এক্স লার্জ, তাই না? সেভ করলাম, এখানে গেলাম, রিলোডে প্রেস করলাম, দেখুন আরও বড় হয়ে গেল। তো এইগুলো হচ্ছে সব একটা অ্যাবসোলিউট ভ্যালু, যেটা কিনা আমরা দিতাম। এই যে দেখুন, তাহলে কোনগুলো শিখলাম দেখুন তো। আমরা লার্জ সম্পর্কে জানলাম, এক্স লার্জ, এক্স লার্জ, এগুলো সব সম্পর্কে জেনেছি। আবার স্মলের দিক থেকেও জানলাম। তো এইখানটাতে দেখবেন এই লার্জার আর স্মলার, এখানে দুটো ভ্যালু রয়েছে।
এইগুলো কিন্তু রিলেটিভলি কাজ করে। তাই এই ধরনের ভ্যালুগুলোকে বলা হয়, মনে করুন আগেটা তো বললাম যে অ্যাবসোলিউট সাইজ, এগুলোকে বলা হয় রিলেটিভ সাইজ। এই রিলেটিভ সাইজের মধ্যে সাইজ হবে, তো এই রিলেটিভ সাইজের মধ্যে কিন্তু অনেকগুলো পড়ে, যেরকম পার্সেন্টেজ পড়ে, ইএম আছে, মানে আমরা এখানটাতে আর আস্তে আস্তে দেখবো। যেরকম আমরা এখনও জাস্ট এগুলো সব আমরা কি করলাম, আমরা এক একটা কিওয়ার্ড সম্পর্কে জানলাম, তাই না? যে স্মল একটা কিওয়ার্ড, লার্জ একটা কিওয়ার্ড, এরকম করে। তো এখানটাতে আমরা স্পেসিফিক্যালি ইউনিটও দিতে পারি, মানে এই যে স্মল লার্জ, আমি যদি এখন অ্যাবসোলিউট সাইজ বলে লিখি, অ্যাবসোলিউট সাইজ, তো অ্যাবসোলিউট সাইজের মধ্যে যেগুলো যেগুলো আমরা দেখলাম যে স্মল আছে, তারপরে লার্জ আছে, ঠিক আছে, লার্জ আছে, তো ঠিক সেরকম করে এখানটাতে পিক্সেলও আছে। এখানটাতে পিক্সেলটাও হচ্ছে একটা অ্যাবসোলিউট সাইজ, যেটা কিনা আমরা একটু পরেই দেখব, ঠিক আছে। আর ঠিক সেরকমভাবে কিছু কিছু রিলেটিভ সাইজ আছে, যেরকম এই যে লার্জার বা স্মলার, এগুলো সব হচ্ছে রিলেটিভ সাইজ। রিলেটিভ কারণ কি? কারণ এই সাইজগুলো সবসময় তার প্যারেন্টের উপরে নির্ভর করে, ঠিক আছে। যেরকম দেখুন, আমি এখান থেকে সব কিছুকে রিমুভ করে দিচ্ছি। রিলেটিভ সাইজের মধ্যে আরও অনেক কিছু রয়েছে, যেরকম ইএম রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, তো এগুলো আমরা কিছু কিছু জিনিস দেখবো আজকে। আর পরবর্তীকালে আমি স্পেসিফিক্যালি ইউনিটের উপরে আপনাদেরকে একটা স্পেশাল ক্লাস দেবো, সেখানটাতে আপনারা বিভিন্ন ইউনিট সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। তো আমি এই অবস্থায় এটাকে জাস্ট রিমুভ করে দিচ্ছি। তো দেখুন, আমরা যখন ফন্ট সাইজ নিয়ে কাজ করি, যেটা আমি বলছিলাম, তো এখানটাতে আমরা রিলেটিভ সাইজ দিতে পারি, যেরকম হচ্ছে লার্জার, ঠিক আছে। লার্জার মানে কি? ডট ওয়ানটা এখন কার মধ্যে রয়েছে বলুন তো? যদি আমি ওর প্যারেন্টটাকে হিসাব করি, ডট ওয়ানটা কার মধ্যে রয়েছে? বডির মধ্যে রয়েছে। আর বডির এখন ফন্ট সাইজ কত বলুন তো? বডির ফন্ট সাইজটা তো আমি দেখুন সিসিএসের মধ্যে কিছু বডির ফন্ট সাইজ দিয়েছেন না, দেননি। তার মানে ও ডিফল্ট ফন্ট সাইজ নেবে। আর ডিফল্ট ফন্ট সাইজ মানে বডির কত? 16 পিক্সেল, ঠিক আছে। কারণ বাই ডিফল্ট একটা ওয়েবসাইটের মধ্যে ফন্টের সাইজ 16 পিক্সেলই হয়, ঠিক আছে। তাই এই অবস্থায় আমি যদি এখানটাতে যাই, একবার রিলোডে প্রেস করি, দেখুন নর্মালি আমরা একটা কাজ করি, সবার প্রথমে এটাকে একটু কমেন্ট করে রাখি, তারপরে আমরা লার্জারটাকে অন করব। এবার রিলোডে প্রেস করি, দেখুন সেম টু সেম হয়ে গেছে, 16 পিক্সেল, তাই না? এইবার আমরা কমেন্টটাকে সরিয়ে দিই, মনে করুন সরিয়ে দিলাম, আর এখানে গেলাম, রিলোডে প্রেস করলাম, দেখুন লার্জার হয়ে গেল, তাই না? এইবার এই জিনিসটা বোঝার একটা সহজবোধ্য উপায় হচ্ছে, যেটা আমি বললাম যে এইগুলো হচ্ছে কি রিলেটিভ, অর্থাৎ আমরা যে সিসিএসের মধ্যে ইউজ করলাম না, যে লার্জার বা আপনি যদি স্মলার ইউজ করেন, সেটা রিলেটিভ। এবার রিলেটিভ মানে কি? ও সবসময় কারোর উপর একটা ডিপেন্ডেন্ট, তো এই ক্ষেত্রে ও সবসময় ওর প্যারেন্টের উপরে ডিপেন্ডেন্ট। তাই দেখুন, ওয়ানের প্যারেন্ট কে ছিল? বডি, আর বডির ফন্ট সাইজ কত ছিল? 16, তাই 16-র উপরে ও কিন্তু বাড়লো, তাই না? এইবার দেখুন, আমরা যদি একটা কাজ করি, এই যে ডট ওয়ান বলে যে ডিভটা রয়েছে বা ওয়ান বলে যে ডিভটা রয়েছে, এই ডিভটার ভেতরেই মনে করুন আমি আবার ওয়ান বলে আরেকটা ডিভ তৈরি করলাম, ঠিক আছে। তার মধ্যে আবার আরেকটা পি রাখলাম, আর তার মধ্যে লরেম রাখলাম, ঠিক আছে। বাই ডিফল্ট আমি যদি এটার মধ্যে এটাকে যদি না রাখি, ধরুন আমি এখান থেকে ক্লাসটা ওয়ানটাকে তুলে দিলাম, এটাকে সেভ করলাম, আমি যদি এখন এখানটাতে গিয়ে একবার রিলোডে প্রেস করি, তো দেখুন এইটা হচ্ছে আমার পুরোটা ডট ওয়ানের মধ্যে কিন্তু রয়েছে, তাই না? তাই দেখুন এটার ফন্ট সাইজ আর এটার ফন্ট সাইজ দুটোই কিন্তু সেম, তাই তো। এইবার আমি যদি এখানটাতে এই ওয়ানটাকে যদি আমি আবার দিয়ে দিই যে ক্লাস ইকুয়াল টু 1, তাহলে কি হবে? চলুন আমি ফার্স্টে বুঝিয়ে দিই তাহলে কি হবে। এখন এই যে ওয়ানটা রয়েছে, এটা কার মধ্যে রয়েছে বলুন তো? ওর প্যারেন্টটাকে আমি যদি এটার হিসাবে বিচার করি, তাহলে এই ক্লাস ওয়ানের প্যারেন্ট হচ্ছে এইটা, তাই না? কারণ এটা তো এখন এর মধ্যে রয়েছে। আর আমি কি বলেছি, যে যখনই আপনি এখানটাতে দেখুন কি বলেছেন, আপনি ডট ওয়ানের মধ্যে বলে দিয়েছেন যে ফন্ট সাইজ লার্জার হবে। এবার লার্জার কার উপর বেস করে কাজ করে? তার প্যারেন্টের উপরে। এবার এর ডিরেক্ট প্যারেন্টটাকে দেখুন 1। এইবার ওয়ানের জন্য আপনি ফন্ট সাইজ কত বলেছেন? লার্জার, দেখুন এখানেও ও লার্জার পেলো। আর এই যে বাইরের যে ডট ওয়ানটা ছিল, সেটা কার কাছ থেকে বলুন তো ভ্যালুটা পাচ্ছিল? বডির কাছ থেকে, তাই না? তাহলে এইটাকে বলা হয় কম্পাউন্ড সিস্টেম, মানে ও এরকমভাবে বাড়ে, ও তার প্যারেন্টের উপরে বেস করে বাড়তেই থাকে। তাই দেখুন, প্রথম যে ওয়ানটা ছিল, ওর প্যারেন্ট কে ছিল? বডি। বডির সাইজ কত ছিল? 16 পিক্সেল। এবার ওই 16 পিক্সেলের উপরে বেস করে লার্জার ভ্যালুটা কে পেলো? 1। এবার তার মানে দেখুন, 1 কিন্তু এখন একটা লার্জার ভ্যালু পেয়ে রয়েছে, তাই না? মানে ওয়ানের একটা ভ্যালু রয়েছে যেটা কিনা বডির থেকেও বেশি। আর ঠিক সেই কারণে আমরা দেখুন, এটা হচ্ছে বডির বাই ডিফল্ট ফন্ট ছিল, সেখান থেকে দেখুন যখন আমি লার্জার করলাম ডট ওয়ানকে, তখন দেখুন ওটা বেড়ে এরকম হয়ে গেল। এইবার তারপরে দেখুন এই ওয়ানের ভেতরে আমি আবার আরেকটা ওয়ান ইউজ করেছি।
এইবার এই ওয়ান কোথা থেকে স্টাইলটা পাবে বলুন তো, এখান থেকে ফন্ট সাইজ লার্জার, মানে ও কি বলবে যে আমার যে প্যারেন্ট রয়েছে তার ফন্টের থেকে আমি বেশি হব। তাই ওর প্যারেন্টকে বলুন তো, এই ওয়ানের প্যারেন্টকে এই ওয়ান, তাই এই ওয়ানটা যে ফন্টের সাইজটা নিয়েছিল তার থেকেও বেশি বড় হবে এইটা। ঠিক আছে, এইরকমভাবেই ক্রমান্বয়ে কিন্তু জিনিসটা বাড়তে থাকে। ঠিক আছে, দেখুন চলুন আমরা দেখি, তাহলে বুঝতে পারবো। তো এটাকেই বলে রিলেটিভ সাইজ। আর এই যে ধরুন একটার ভিতরে আরেকটা রাখলে যে ওটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, এটাকেই বলে কম্পাউন্ড সিস্টেম। তো আমি এটাকে একবার সেভ করলাম। তাহলে হিসেব মতো এই যে ওয়ানটা রয়েছে ওর সিএসএসটা কোথা থেকে পাচ্ছে, লার্জারটা বডি থেকে, মানে বডির যেটা সাইজ হবে সেখান থেকে লার্জার হবে এর ফন্টটা। আবার এই যে ওয়ানটা রয়েছে এর ফন্টের সাইজটা কার থেকে বড় হবে, ওর প্যারেন্টের থেকে, আর এর প্যারেন্টকে এই ওয়ানটা। ঠিক আছে, তাই হিসেব মতো এর ফন্টের সাইজটা ওর প্যারেন্টের ফন্টের সাইজের থেকে বড় হওয়ার কথা, তাই না, যেহেতু আমরা এখানটাতে এটা দিয়েছি। তাই আমরা যদি এটাকে সেভ করি, আমরা যদি এখানটাতে যাই, একবার রিলোডে প্রেস করলাম, এই যে দেখুন এটা সাইজটা বেড়ে গেল। সবার প্রথমে বডির ফন্ট সাইজ কত ছিল, এইটা 16 পিক্সেল। তারপরে আমি এই যে এই পুরোটাই কিন্তু বাইরের যে আউটার ডট ওয়ান ওটার মধ্যে ছিল, তাই না, তাই আউটার ডট ওয়ানের কথা যদি ভাবি, ও কী করেছিল, বডির সাইজ ছিল 16 পিক্সেল, তার থেকে আমি লার্জার রেখেছি, তাই ও বডির থেকে বড় হয়ে গেছিল। আবার এই ওয়ান বলে ডিভটার ভিতরে আমি আবার ডট ওয়ান বলে আরেকটা ডিভ রেখেছিলাম। ঠিক আছে, আর ওখানটাতে কি বলে দিয়েছিলাম যে তার সাইজটাও হয়ে যাবে আপনার লার্জার। তাই ও কী করেছিল, ও প্যারেন্টের থেকেও বেশি বেড়ে গেছিলো, তাই না। তাই আপনাদের যদি এই জিনিসটা বুঝতে একটু অসুবিধা হয় তাহলে একটা কাজ করতে পারেন, এখানটাতে আমি ওয়ান কী করেছিলাম আমি দেখি একবার। আচ্ছা দেখুন, আমি এখানটাতে 1 আর 2 বলে দুখানা ডিপ বানিয়েছিলাম। তো তাই আপনি একটা কাজ করুন, এই 1-এর ভেতরে আপনি এটাকে 1 না রেখে আপনি এটাকে 3 করে দিন। জাস্ট আপনাকে সিএসএসে গিয়ে একটা কাজ করতে হবে, যেরকম 1-এর ফন্ট সাইজ আপনি লার্জার রেখেছিলেন, এখানটাতে আপনি বলে দিন যে .3, আর এটাতেও জাস্ট ফন্ট সাইজ বলে দিন লার্জার। ব্যাপারটা সেমই থাকবে। ঠিক আছে, একটার মধ্যে করা, আর জাস্ট এটাকে আমি আলাদা করে করলাম, জাস্ট আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই কারণে। তো এইবার এখানটাতে কী হবে বলুন তো, .1। এবার দেখুন ও সিএসএসটা কোথা থেকে নিচ্ছে, ফন্ট সাইজ লার্জার, মানে ওর প্যারেন্টকে বডির যেটা ফন্ট সাইজ তার কাছ থেকে ও বড় হবে, মানে তার থেকে ও বড় হবে। ঠিক আছে, দেখুন বডির যেটা ফন্ট সাইজ তার থেকে ও বড় হয়ে গেল। তারপরে .1-এর ভেতরে এখানে দেখুন ক্লাস ইকুয়াল টু 3 রয়েছে, 3-এর জন্য কি সিএসএস লেখা রয়েছে, ফন্ট সাইজ লার্জার, অর্থাৎ 3-এর যে প্যারেন্ট হবে তার যে ফন্ট সাইজটা থাকবে তার থেকে বেশি কিন্তু 3-এর ফন্ট সাইজটা হওয়ার কথা। তাই দেখুন 3-এর প্যারেন্টকে 1, এই যে দেখুন 1-এর ফন্ট সাইজ যেটা থাকবে তার থেকে বেশি কিন্তু হবে এইটা, কারণ এখানটাতে লার্জার দেওয়া রয়েছে, তাই না। এটাকে আমরা সেভ করলাম, আমরা এখানে যাই আর একবার রিলোডে প্রেস করি, দেখুন সেম কিন্তু হলো, তাই না। আমরা জাস্ট আগেরটাতে কি করেছিলাম, এটাকেও 1 রেখেছিলাম, এটাকেও 1 রেখেছিলাম, তাই আমাকে সিএসএস কম লিখতে হয়েছিল। আর এটার ক্ষেত্রে কী করলাম, আমি জাস্ট আলাদা করে ডিফাইন করে দিলাম, ব্যাপারটা কিন্তু সেম। তাই লার্জার, স্মলার এইগুলো হচ্ছে রিলেটিভ ফন্ট, আর যেটা আমরা অ্যাবসোলুট ফন্ট আমরা জাস্ট পিক্সেল নিয়ে আলোচনা করছি এইমাত্র বা করব, তো তখন আপনারা বুঝতে পেরে যাবেন। তো দেখেছেন এইগুলো হচ্ছে রিলেটিভ ফন্ট। আর এবার দেখুন অ্যাবসোলুট ফন্ট জিনিসটা কি। তো আমরা এখান থেকে জাস্ট আমি 3টাকে জাস্ট বাদ দিয়ে দিই। ঠিক আছে, জাস্ট এখানটাতে 2টাকে বড় করে দিলাম। তো দেখুন এই অবস্থায় আমি এটাকে সেভ করলাম, আর আমি এখান থেকে একটা কাজ করি, 1, 2 দুটোকেই জাস্ট রিমুভ করে দিই, বা এই 3টাকে রিমুভ করে দিচ্ছি, আর এর মধ্যে ফর দ্য মোমেন্ট আমি কিছু রাখছি না। তো এই অবস্থায় আমি যখন ব্রাউজারে যাব, রিলোডে প্রেস করব, দেখুন সেম অ্যাজ ইট ইজ পুরো আগের মতো হয়ে গেল, তাই না। তো বেসিক্যালি দেখবেন আমরা যখন কোনো একটা ফন্টের সাইজ বাড়াতে চাই, তো গতানুগতিক সমস্ত জায়গাতেই দেখবেন আমরা পিক্সেল ব্যবহার করি ফন্ট সাইজের জায়গায়। কীরকমভাবে, যে ফন্ট হাইফেন সাইজ মনে করুন আমি 16 পিক্সেল বাই ডিফল্ট থাকে, তো মনে করুন আমি এটাকে 18 পিক্সেল করছি, যে 16 পিক্সেলের থেকে একটুখানি বেশি। ঠিক আছে, আমরা এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিলোডে প্রেস করলাম, দেখুন এখন নিচেরটা হচ্ছে 16 পিক্সেল আর উপরেরটা হচ্ছে 18 পিক্সেল, একটুখানি বড়। তো এরকম করে যখনই আমরা কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করি তখন দেখবেন সবাই এরকমভাবে পিক্সেল ইউজ করেন। ঠিক আছে, তো এই পিক্সেলটা হচ্ছে একটা অ্যাবসোলুট সাইজ। তো এই অ্যাবসোলুট সাইজ ইউজ করতে সবাই রেকমেন্ড করেন না, আর করেন না তার কারণ হচ্ছে অ্যাবসোলুট সাইজের ক্ষেত্রে বিভিন্ন ব্রাউজারে যদি ধরুন কি হয়, মনে করুন আপনি এরকম একটা ব্লগ পড়ছেন,
ঠিক আছে। তো ব্লগ পড়তে পড়তে আপনার মনে হতেই পারে না ফন্টের সাইজটা আমি একটুখানি বাড়াবো। এবার এই ওয়েবসাইটটা তো লাইভ রয়েছে, ফন্টের সাইজ বাড়াতে গেলে তো সেটা আপনিই পারবেন, কারণ আপনি হচ্ছেন একজন ওয়েব ডিজাইনার। বাট মনে করুন একজন ভিউয়ার, সে আপনার এই ফন্ট সাইজটা এতটাই ছোটো, তার দেখতে প্রবলেম হচ্ছে, সে এখন ফন্টের সাইজটা বাড়াতে চাইছে। তো সে যদি বাড়াতে চায় তো তখন সে কোথা থেকে যাবে? মনে করুন যে কোনো ব্রাউজারের ক্ষেত্রে দেখবেন এখানটাতে সেটিংস রয়েছে, আর এখানটাতে মনে করুন আমি এখানটাতে ফন্ট বলে লিখলাম, ঠিক আছে, ফন্ট সাইজ বা এরকম কিছু একটা লিখে দিন, ফন্ট সাইজ। তো দেখুন এখানটাতে আমি অ্যাডভান্সে গেলাম, তো এখানটাতে দেখুন ফন্ট সাইজ বাড়ানো কমানো যায়, দেখেছেন? তো এখান থেকে ভিউয়ার্সরা ফন্টের সাইজটাকে বাড়িয়ে নিতে পারেন। তো যদি আমরা এরকম পিক্সেল ব্যবহার করি তখন এক একটা ব্রাউজারের ক্ষেত্রে সমস্যা কী হয়, কোনো ভিউয়ার যদি ফন্টের সাইজটাকে বাড়াতে চান বা কমাতে চান তখন সেটা হয়ে ওঠে না, বা তখন সেটা হয় না, ওই সমস্ত ব্রাউজারের ক্ষেত্রে প্রবলেম হয়, কারণ আমরা সেখানটাতে এই অ্যাবসোলুট সাইজ বা ফিক্সড সাইজ ইউজ করেছি বলে, পিক্সেল ইউজ করেছি বলে, ঠিক আছে। বাট সেটাই যদি আমরা রিলেটিভ সাইজ ইউজ করতাম, বা মনে করুন জুমের ক্ষেত্রেও অনেক প্রবলেম হয়। এখানে দেখবেন জুম বলে একটা অপশান ছিল ফন্টের ক্ষেত্রে, বা আপনি যদি এখানটাতে জুম বলে লেখেন, দেখুন এখানটাতে জুম বাই ডিফল্ট 100% করা রয়েছে। তো কেউ যদি আপনার জাস্ট টেক্সটটাকে জুম করতে চান বা জুমের সাইজটাকে যদি বাড়াতে চান তখন সেটা ওয়েবসাইটে পারফর্ম করে না। তো এই জিনিসটাকে ফিক্স করার জন্যই এখন সবাই দেখবেন সবাই রিলেটিভ সাইজটাকে সবথেকে বেশি ব্যবহার করে। তো এই ধরনের রিলেটিভ সাইজগুলোকে নিয়ে বা সিএসএস ইউনিটস নিয়ে আমি পরবর্তীকালে একটা বিস্তারিত ভিডিও বানাবো। বাট ফর দ্য মোমেন্ট জেনে রাখুন যে এই যে আমরা ফন্ট সাইজ ব্যবহার করি সেখানে আমরা পিক্সেলের জায়গাটাতে আমরা কি ইউজ করতে পারি, আমরা রিলেটিভ সাইজ ইউজ করতে পারি, ঠিক আছে। তো দেখুন এখানটাতে 1-এর ভ্যালু দিলেন আপনি পিক্সেল, তো এখানটাতে আপনি যতটা খুশি এখানে বাড়াতে পারেন 20 পিক্সেল, এভাবে আপনি পিক্সেল দিয়ে সাইজ বাড়াতে পারেন, তাই না, যেটা কিনা বেড়ে গেল। আর নিচেটা দেখুন নর্মাল এরকমভাবেই রয়েছে। তো এরকমভাবে পিক্সেল ইউজ না করে আমরা একটা কাজ কি করতে পারি, আমরা রিলেটিভ ফন্ট ইউজ করতে পারি, ঠিক আছে। তো রিলেটিভ ফন্ট সাইজ কোনগুলো, যেরকম সবার আগে বলি পার্সেন্টেজকে নিয়ে। মনে করুন আমি এখানটাতে লিখলাম 100%। এইবার রিলেটিভ মানেই যেটা বলেছিলাম যে ও সবসময় কিন্তু প্যারেন্টের উপরে বেস করে চলবে, তাই না। তাহলে বলুন তো 1-এর প্যারেন্টকে, 1-এর প্যারেন্ট হচ্ছে বডি, আর বডির ফন্ট সাইজ এই মুহূর্তে কত ডিফল্ট 16 পিক্সেল। তাই এখানে 100% মানে এই 1টা এখন কিন্তু 16 পিক্সেলই নিয়ে থাকবে। দেখবেন এটাকে আমরা সেভ করলাম, আমরা এখানে যাব, রিলোডে প্রেস করব, দেখুন এখন এটাও 16 পিক্সেল আর এটাও 16 পিক্সেল হয়ে গেল, তাই না। যদি আপনি এটাকে এখন 50% করেন তাহলে কত হবে বলুন তো, 16 পিক্সেলের হাফ অর্থাৎ 8 পিক্সেল হয়ে যাবে। তাই আমি যদি এখন এখানে যাই, রিলোডে প্রেস করি, দেখুন এটা এখন 8 পিক্সেল হয়ে গেল, তাই না। তাই চেক করার জন্য আপনি জাস্ট এটার উপরে একটা রাইট ক্লিক করুন, ইন্সপেক্টে যান, তারপর এখান থেকে ফন্টে ক্লিক করুন, দেখুন এটার ফন্ট সাইজ এখন কত দেখাচ্ছে, 8 পিক্সেল দেখাচ্ছে। আর আমরা সিএসএসে কী লিখেছি দেখুন 50% লিখেছি, তাই না। আমরা এই ইন্সপেক্ট এলিমেন্ট থেকে এই ফন্টের সাইজগুলোকে বাড়াতে পারি, যেটা কিনা আমরা অনেক জাস্ট পুরোনো ভিডিওগুলোতেও দেখেছিলাম। জাস্ট এখানে ক্লিক করুন আর জাস্ট আপ অ্যারো কিটাকে উপরের দিকে নিন, কিবোর্ডের থেকে আপ অ্যারো কিটাকে প্রেস করুন, দেখুন এটা বাড়ছে, আবার ডাউন অ্যারো কি প্রেস করুন, দেখুন এটা কমছে, ঠিক আছে। বা আপনি চাইলে এটাকে জাস্ট স্লাইড করতে পারেন, এই যে দেখুন এটাকে ধরে মাউজের লেফট বাটনটাকে প্রেস করে আপনি ডান দিকটায় নিন, দেখুন আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, আবার বাঁ দিকটায় নিন, দেখুন আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। তো এরকম করে আমরা করতে পারি। তো এটাকে আমরা আবার রিলোড করলাম, ঠিক আছে। তো এবার দেখুন মনে করুন আমাদের যে বডি রয়েছে, তো আমি যদি এখানটাতে বডিতে আমি একটা রিলেটিভ যদি সাইজ দিয়ে দিই, যে বডি ফন্ট হাইপেন সাইজ, মনে করুন আমি এখানে দিয়ে দিলাম যে 100%। তাহলে বলুন তো বডির মধ্যে যদি আমি ফন্ট সাইজ 100% লিখি তাহলে ও কোন সাইজটা নেবে, এই বডির মধ্যে আমি কি লিখলাম ফন্ট সাইজ 100%। এবার বডির প্যারেন্টকে, বডির প্যারেন্ট হচ্ছে মনে করুন HTML, তাই HTML এর যে ফন্টের সাইজ সে কোথা থেকে পাবে বলুন তো, সে তো একটা ডিফল্ট ফন্ট পাবে, তাই না, কারণ ওর তো কোনো ইন্ডিভিজুয়ালি কোনো কিছু আমি বলে দিইনি এখানে। তাই বডিতে যদি আমি 100% দিই, এই 100% মানে হচ্ছে ওয়েব ব্রাউজার যে ডিফল্ট ফন্টটা নিয়ে থাকবে সেই ফন্টটাই ও এখানটাতে নেবে। অর্থাৎ ওয়েব ব্রাউজারের মধ্যে যে ডিফল্ট ফন্টটাই থাকুক না কেন, বাই ডিফল্ট ওয়েব ব্রাউজারের মধ্যে ডিফল্ট ফন্ট কত থাকে 16 পিক্সেল, সেটাই থাকবে, ঠিক আছে। তাহলে ও এখন 16 পিক্সেল নিয়ে নিল বডিটা, আর .1-এর মধ্যে কত লিখেছি 50%, তাই না। বা .1-এর মধ্যে যদি আমি এখন 100% দিই তাহলে কি হবে, তাহলে সেম হবে। বডি যেহেতু 16 পিক্সেল নিয়েছিল, এখন এই 1ও এখন 16 পিক্সেল নিয়ে থাকবে 100%, কারণ .1 ফন্টটা কার কাছ থেকে নেবে, বডির কাছ থেকে, আর বডির ফন্ট সাইজ কত 16 পিক্সেল, আর তাই ও এখন 16 পিক্সেলই নেবে। তাই আমি যদি এখন এখানে যাই, রিলোডে প্রেস করি, দেখুন দুটো ফন্টই কিন্তু এখন সেম, তাই না। আমি যদি এখন এই 1-এ ক্লিক করে যদি ফন্টে যাই, দেখুন
এখানটাতে সাইজ কত দেখাচ্ছে 100%। 100% মানে ও কার কাছ থেকে নিচ্ছে, বডির মধ্যে যান, এই দেখুন 100% নিচ্ছে, ঠিক আছে। আর দেখুন ফন্টের সাইজ সেম এই নিচেরটার মতোই, নিচে তো আমরা কোনো কিছু দিইনি, তাই ও পুরোপুরিভাবে 16 পিক্সেল নিচ্ছে। তাই যদি আমরা একটুখানি ট্রাভার্স করি তাহলে ভালো করে বুঝতে পারবো। দেখুন .1-এর মধ্যে গেলাম, সাইজ কত দেখাচ্ছে 100%। আচ্ছা, .1-এর মধ্যে 100% দেখাচ্ছে মানে কি, ও তার প্যারেন্টের 100% নিচ্ছে। .1-এর প্যারেন্টকে বডিতে ক্লিক করুন, বডিতেও লেখা আছে 100%। তাহলে বডির 100% মানে বডি কার কাছ থেকে ফন্ট নিচ্ছে বলুন তো, HTML থেকে। তাই HTML-এ ক্লিক করুন, দেখুন কত দেখাচ্ছে 16 পিক্সেল দেখাচ্ছে, তাই না। তাহলে HTML-এ 16 পিক্সেল, যেহেতু বডিতে 100% করা আছে তাই বডিও নিচ্ছে 16 পিক্সেল, আর যেহেতু এই 1-এর মধ্যে 100% করা রয়েছে, এই 1টাও কিন্তু নিচ্ছে 16 পিক্সেলই। বুঝতে পেরেছেন? এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনাকে খুব হেল্প করবে যখন আপনি কোনো একটা ডিজাইন নিয়ে ওয়েবসাইট যখন ডিজাইন করবেন, তখন এই ফন্ট সাইজের কনসেপ্টটা আপনাকে খুব হেল্প করবে, ঠিক আছে। তো দেখুন এইটা হয়ে গেল রিলেটিভ। তো বলুন তো, যদি আমি এখন এখানটাতে 50% দিই তাহলে কত নেবে? এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম যে 8 পিক্সেল নেবে। এই যে দেখুন এরকম নিয়ে নিল, ঠিক আছে। তো ফর দ্য মোমেন্ট আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম, রিলোড করলাম, তো দেখুন এখন ঠিকঠাক, তাই না। তো এবার আমরা ইএম নিয়ে একটুখানি আলোচনা করি, ঠিক আছে। ইএমটাও হচ্ছে একটা অ্যাবসোলুট ফন্ট সাইজ, ঠিক আছে। যখনই আপনি কোনো একটা কিছুর সাইজ দেবেন এখানটাতে, তো তখন দেখবেন বেশিরভাগ জায়গাতে ইএম ইউজ করা হয় আর REM ইউজ করা হয়। দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো ইএমের মানে কি বলুন তো, ইএমও হচ্ছে একটা রিলেটিভ ফন্ট সাইজ। তো আমি যদি এখানটাতে এরকমভাবে বলে দিই যে ফন্ট হাইফেন সাইজ 1 EM, ঠিক আছে, তাহলে ও ভাবে 1 EM মানে প্যারেন্টের যে ফন্ট সাইজ এটার ফন্ট সাইজ সেম হবে, ঠিক আছে। 1 EM মানে সেটাই বোঝায়। মনে করুন আমি যদি এখন বডির এটা পার্সেন্টেজে না দিয়ে, মনে করুন যদি আমি এখন 18 পিক্সেল বা মনে করুন আমি এখানে একটা 20 পিক্সেল দিয়ে দিলাম মনে করুন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলুন তো, কি বললাম, এটা হচ্ছে একটা রিলেটিভ ফন্ট সাইজ। আর 1 EM মানে হচ্ছে প্যারেন্টের যেটা ফন্ট সাইজ ও সেম ফন্ট সাইজটাই নেবে, অনেকটা হচ্ছে 100%-এর মতো। অর্থাৎ আমি যদি এখানটাতে 100% লিখি তাহলে কি বোঝাতো, যে প্যারেন্টের যেটা ফন্ট সাইজ সেটাই নাও, তাই না। ঠিক সেরকমভাবে 1 EM মানেও তাই বোঝায় যে প্যারেন্টের যেটা ফন্ট সাইজ সেটাই এখানটাতে পড়বে। তাই প্যারেন্টের ফন্ট সাইজ কত দিয়েছি দেখুন তো, 20 পিক্সেল, তাই না। তাই দেখুন আমি যদি এখন রিলোডে প্রেস করি, দেখুন যেহেতু আমি বডির মধ্যে ফন্ট সাইজ দিয়েছি 20 পিক্সেল, তাই এটাও এখন 20 পিক্সেল হয়ে গেল, এটাও এখন 20 পিক্সেল হয়ে গেল, তাই না। আর এখানটাতে যদি আমি দিই 0.5 EM তাহলে কত হবে বলুন তো, 10 পিক্সেল হয়ে যাবে, তাই না। কারণ প্যারেন্টের যা ফন্ট সাইজ তার থেকে কম, মানে হাফ, তার হাফ। 0.5 মানে কত বোঝাচ্ছে, হাফ। তাই আমি যদি এখানে যাই রিলোডে প্রেস করি, দেখুন এটা কমে গেল, ঠিক আছে। কত পিক্সেল হয়ে গেল এখন এখানটাতে, 10 পিক্সেল হয়ে গেল, তাই না। তো এরকম করেই দেখবেন বেশিরভাগ জায়গাতে সবাই EM বা REM এ ভ্যালু দেয়। তাই এই জিনিসটাকে ক্যালকুলেট করার সবথেকে সহজ উপায় হচ্ছে যে আপনি যদি মনে করুন আপনি এখানে চাইছেন যে এইটার যে ফন্ট সাইজটা রয়েছে, .1-এর যে ফন্ট সাইজটা রয়েছে, মনে করুন অ্যারাউন্ড আপনি এখানটাতে দিতে চাইছেন, মনে করুন আপনি এটার ফন্ট সাইজ দিতে চাইছেন মনে করুন 18 পিক্সেল, মনে করুন আপনি এখানটাতে ফন্ট সাইজ দিতে চাইছেন 18 পিক্সেল। তাহলে আপনি সেটা ক্যালকুলেট করবেন কি করে, বা EM-এ আনবেন কিভাবে, বা REM-এ আনবেন কিভাবে। তো সবসময় জিনিসটাকে এভাবে ক্যালকুলেট করবেন যে কত পিক্সেল দিতে চাইছেন, 18 পিক্সেল, তাই না। তাই 18 পিক্সেলকে ডিভাইড করবেন আপনি যেই ফন্ট সাইজে আপনি প্যারেন্টটা রয়েছে, কত 20 পিক্সেল রয়েছে, তাই না। তাই এইটা যখন আপনি ডিভাইড করবেন, সেটা যে ভ্যালুটা বেরোবে সেটাই আপনি EM-এ বসিয়ে দেবেন। তো মনে করুন আমি ক্যালকুলেটরটা খুললাম, তো ক্যালকুলেটর ওপেন করে আপনি এখানটাতে করুন যে 18 ডিভাইডেড বাই 20 কত আসে দেখুন তো, 0.9, তাই না। তাই আপনি এখানটাতে এরকম করে দিন যে 0.9 EM, দেখুন তখন এটার যে ফন্ট সাইজটা থাকবে সেটা এখন দেখুন 18 পিক্সেল হয়ে যাবে, ঠিক আছে। দেখুন নিচেরটা একটুখানি বড়, এটা একটুখানি ছোট, তাই না। তাই এইবার মনে করুন যদি বাই ডিফল্ট ফন্ট সাইজ কত থাকে, 16 পিক্সেল, এটা করে দিন, ঠিক আছে। তাই আমি যদি এখানে যাই রিলোডে প্রেস করি, দেখুন ওটার থেকে কিন্তু এখন কমে গেল, তাই না। কারণ এখন তো ক্যালকুলেশনটাই অন্যরকম হয়ে গেল, ক্যালকুলেশনটা কিন্তু এখন আমাদের আর মিলবে না। কারণ কি, তখন যখন আমি 18 পিক্সেল ক্যালকুলেট করেছিলাম তখন আমি কিন্তু 20 দিয়ে ডিভাইড করেছিলাম, তাই না। বাট এখন তো আমার এটা 16 হয়ে গেছে, আমাকে আবার রিক্যালকুলেট করতে হবে। তো মনে করুন আপনি এখানটাতে দিলেন, এখন কত চাইছেন আপনি, 18 পিক্সেল। এবার আপনাকে ডিভাইড কত দিয়ে করতে হবে, 16 দিয়ে। তো 16 দিয়ে ডিভাইড করলাম, তো দেখুন এখানটাতে কত রয়েছে, 1.125। সো আপনি এখানটাতে তাই দিয়ে দিন যে 1.125 EM। আপনি এটাকে সেভ করুন, রিলোডে প্রেস করুন, দেখুন
এটা এখন কত 16 পিক্সেল রয়েছে বাই ডিফল্ট বডির যেটা ফন্ট সাইজ, আর এটা এখন কত পিক্সেল হয়ে গেছে 18 পিক্সেল হয়ে গেছে। এটার উপর রাইট ক্লিক করুন, ইন্সপেক্টে ক্লিক করুন, ফন্টসে ক্লিক করুন, দেখুন কত দেখাচ্ছে 18 পিক্সেল দেখাচ্ছে, দেখেছেন? তো এইটাই হচ্ছে সবথেকে ইউজফুল জিনিস। তো কেন এই জিনিসটা এতটা ইউজফুল, তো চলুন দেখা যাক। তো আমরা জাস্ট ফন্টের সাইজটাকে না এখানটাতে 100% করে রাখবো, এরকম করে 100% করে রাখবো, ঠিক আছে? তো এই 100% মানে কি, যেটা কিনা ব্রাউজারের ফন্ট সাইজ ও শুধুমাত্র সেটাকে নেবে, সেটার উপর বেস করে ও 1-এর ফন্ট সাইজ ডিসাইড করলো কত পিক্সেল, 18 পিক্সেল। এবার মনে করুন আপনি 2-এর যেটা ফন্ট সাইজ সেটাও মনে করুন আপনি এখানটাতে দিলেন, তো আপনি এখানে দিলেন .2, আর আর এখানটাতে মনে দিলেন যে ফন্ট সাইজ, মনে করুন এটার আমি ফন্ট সাইজ দেব, ফন্ট সাইজ মনে করুন আপনি এখানে 20 পিক্সেল দিতে চাইছেন। তাহলে এখানে আপনাকে ক্যালকুলেট কীভাবে করতে হবে 20 পিক্সেলের জন্য? আপনার জাস্ট বেস ফন্ট সাইজ কত, যেটা কি না প্যারেন্ট রয়েছে, প্যারেন্টের ফন্ট সাইজ কত? তো প্যারেন্টের ফন্ট সাইজ হচ্ছে আপনার 2-এর প্যারেন্টকে বডির ফন্ট সাইজ কত 100% করা রয়েছে, আর 100% মানে এখানে কত 16 পিক্সেল। আর এইটার 100% কত সেটা যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে ব্রাউজার যেটা অ্যাকচুয়ালি ডিসাইড করবে সেইটা, ঠিক আছে? তো আমরা জাস্ট এখানটাতে গেলাম, যাওয়ার পরে এটাকে রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবেন, আর একবারে দেখুন বডিতে 100% দেওয়া রয়েছে, তো HTML এ ক্লিক করুন, ফন্টে ক্লিক করুন, দেখুন কত রয়েছে 16 পিক্সেল রয়েছে, তাই না? তাই 16 পিক্সেল এখানটাতে রয়েছে, আমাদেরকে 16 পিক্সেলের হিসাবে বিচার করে সমস্ত কিছু করতে হবে। সো এবার মনে করুন এখানটাতে ফন্ট সাইজ কত দেবো আমি, 20 পিক্সেল, তাই না? তাই এখানে আমাকে কি ক্যালকুলেট করতে হবে, 20 ডিভাইডেড বাই কত 16 করতে হবে, তাই না? তাই মনে করুন আমি এখানটাতে করলাম যে আমি 20 পিক্সেল ফন্ট সাইজ চাইছি, কিন্তু আমি এটা EM-এ চাইছি, তাই ডিভাইডেড বাই কত ভাগ করলাম 16 দিয়ে, 1.25, তাই না? তাই আমাকে এখানে দিতে হবে 1.25 EM, এটা দিলাম, এটাকে আমরা জাস্ট সেভ করলাম, ঠিক আছে? এবার আমরা যখন এখানে যাব, আর যাওয়ার পরে যখন আমরা ক্লোজ করে দিচ্ছি এটাকে, একবার জাস্ট রিলোডে প্রেস করলাম, দেখুন সাইজ কিন্তু বড় হয়ে গেল, তাই না? রাইট ক্লিক করলাম, জাস্ট এটার উপরে একটা রাইট ক্লিক করি, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলাম, দেখুন P এর মধ্যে ফন্ট সাইজ কত দেখাচ্ছে 1.25 EM, ঠিক আছে? তো আমি যদি ফন্টসে যাই তাহলে দেখবো এটা কিন্তু 20 পিক্সেল, দেখেছেন? তো এইটার একটা সুবিধাটা কোথায় দেখুন, আমি যদি এখন এই অবস্থাতে এইখানটাতে গিয়ে সেটিংয়ে গিয়ে জাস্ট আমি যদি এখন ফন্টের সাইজটাকে বাড়িয়ে দিই, ফন্ট সাইজ এখান থেকে আমি বাড়াতে পারি, দেখুন বাই ডিফল্ট কত রয়েছে 16 পিক্সেল রয়েছে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, করে জাস্ট আমি ডিফল্ট আমার বডির যে সাইজটা রয়েছে সেটাকে মনে করুন আমি 24 পিক্সেল করে দিলাম। এবার আপনি এখানটাতে যান, গিয়ে একটা মিনিট একবার রিলোডে প্রেস করলাম, ঠিক আছে? দেখুন আমি এখান থেকে সেটিংয়ে কত করেছি 24 পিক্সেল, আর দেখুন তার উপর বেস করেই কিন্তু সমস্ত ফন্টসগুলো সব অ্যাডজাস্ট হয়ে গেল, দেখেছেন? সবগুলো বেড়ে গেল। আমি কি জাস্ট এখানে কোডিংয়ের মাধ্যমে ফন্টের সাইজটাকে বাড়িয়েছি? না, আমি কি করলাম, আমি একজন ভিউয়ার, আমি ব্রাউজার থেকে শুধুমাত্র এটাকে 24 পিক্সেল করে দিলাম, সাথে সাথেই দেখুন জাস্ট করসপন্ডিংলি সমস্ত সাইজেসগুলো কিন্তু বেড়ে গেল। আর এটাই হচ্ছে এই রিলেটিভ ইউনিট ইউজ করার সবথেকে বড় গুণ বা সবথেকে বড় সুবিধা, ঠিক আছে? কারণ দেখুন রিলেটিভলি সব কিছু বাড়লো। এই সেম জিনিসটা যদি আপনি পিক্সেল ইউজ করতেন তখন দেখবেন এটা আর হতো না, দেখবেন। আমি চলুন একটা জিনিস করা যাক, আমরা এখান থেকে মনে করুন বডিটাকে আমরা বন্ধ করে রাখলাম। আমরা কি করি নর্মালি, আমরা এখানে পিক্সেল ইউজ করি, তাই না? এখানে কত পিক্সেল ইউজ করার কথা 18 পিক্সেল, এইখানে কত পিক্সেল ইউজ করার কথা 20 পিক্সেল। করলাম, সেভ করলাম, দেখুন আমরা এখন একটা অ্যাবসোলিউট ভ্যালু দিয়ে দিলাম, তাই না? এটাকে সেভ করলাম। আমরা যদি এখন এইখানে যাই, রিলোডে প্রেস করি, দেখুন আবার অ্যাজ ইট ইজ সব সেম হয়ে গেল, দেখেছেন? আমি কিন্তু এখন এখানটাতে ফন্টের সাইজ কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম, 26 করলাম বা 30 করলাম আমার দেখার সুবিধার জন্য। এবার আমি জাস্ট এখানটাতে এসে যখন আমি রিলোডে প্রেস করব, দেখুন কোনো কাজই করছে না। কারণ কি? কারণ আমি যাই ফন্ট সাইজ চেঞ্জ করি না কেন, এই ব্রাউজারের ফন্ট সাইজ যদিও চেঞ্জ করি, এইটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ এটা আমি এখন অ্যাবসোলিউট ভ্যালু দিয়েছি বা ফিক্সড ভ্যালু করে দিয়েছি, যে যাই ব্রাউজারের ফন্ট সাইজ হোক না কেন ও যেন সবসময় 18 পিক্সেলই নেয়, ও যেন সবসময় 20 পিক্সেলই নেয়, এরকম করে দিয়েছি। তাই অ্যাক্সেসিবিলিটির দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু ইউজফুল নয়, তাই না? দেখুন আমরা কোনো কিছুই করতে পারছি না, বাট আমরা যদি আবার Ctrl+Z করি, দেখুন এটা কত সুন্দর ইউজ করছে। আমরা যাই ফন্ট সাইজ এখান থেকে সেট করি না কেন তার উপর বেস করে আমার টেক্সটগুলোকে ও সেরকমভাবে ম্যানিপুলেট করছে, তাই না? সো এটাই হচ্ছে জাস্ট রিলেটিভ ফন্ট সাইজ। তো আমরা একটা কাজ করি, আমরা আবার সেম আগের জায়গাটাতে নিয়ে চলে আসি, চলুন।
সো এখান থেকে আমি এটাকে জাস্ট করে দিলাম 16 পিক্সেল, যেটা কিনা বাই ডিফল্ট থাকে। সো এটাকে আমি ক্লোজ করলাম, রিলোডে প্রেস করলাম, দেখুন আবার আগের মতো জায়গায় চলে আসলো। ঠিক আছে, তো এইবার এই যে আমরা ইএম ইউজ করেছি, তারপরে আমরা দেখবো যে আরইএম জিনিসটা কি। দেখুন এই ইএম জিনিসটাও হচ্ছে ওই যে কম্পাউন্ডের প্রবলেমটা একটু আগে দেখিয়েছিলাম, মনে আছে? তো মনে করুন আমার যদি এই 1 রয়েছে, এই 1-এর ভিতরে যদি এখন এখানে 3 থাকে, .3 বলে আমি একটা ক্লাস তৈরি করলাম, এটার মধ্যেও একটা পি রয়েছে যার মধ্যে কিনা লরেম ইপসাম রয়েছে। ঠিক আছে, তো আমি যদি এই অবস্থায় এখানে যাই, রিলোডে প্রেস করি, তাহলে দেখুন এখন এর সাইজ আর এর সাইজ দুটোর সেম, তাই না? আর আমরা যদি এখন এই 3 এর মধ্যে একটা যদি ভ্যালু দেওয়ার ট্রাই করি, মনে করুন এখানটাতে .3 দিলাম আর এর মধ্যে একটা ফন্ট সাইজ দিচ্ছি, সরি, এর মধ্যে মনে করুন একটা ফন্ট সাইজ দিচ্ছি যে মনে করুন 2em দিলাম, তাহলে বলুন তো এখানটাতে কী হবে? দেখুন প্রথমত হবে কি, 3 এর প্যারেন্টকে সেটা খোঁজা হবে। 3 এর প্যারেন্টকে 1 এর ফন্ট সাইজ কত? 1em, 1.125 em, মানে হচ্ছে 18 পিক্সেল। আর এখানে আমি কত দিয়েছি? 2em দিয়েছি, মানে এটা কি হবে বলুন তো? 3টা দ্বিগুণ হয়ে যাবে, মানে 18 পিক্সেলের দ্বিগুণ হচ্ছে 36 পিক্সেল হয়ে যাবে এটা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখুন এখানটাতে 3টা কার মধ্যে রয়েছে? 1-এর মধ্যে রয়েছে। 1-এর ফন্ট সাইজ কত দিয়েছি? এটা দিয়েছি। আর এখানে এটা মানে আমরা জানি হচ্ছে 18 পিক্সেল। আর এখানটাতে 2em মানে কি? দ্বিগুণ হবে, মানে 18 2 গুণ হবে, মানে 36 হয়ে যাবে, 36 পিক্সেল হয়ে যাবে। দেখুন এটাকে সেভ করলাম। আমরা যদি এখন এখানে যাই আর যদি রিলোডে প্রেস করি, দেখুন পুরো দ্বিগুণ হয়ে গেল। আমরা যদি এখন এটার উপর রাইট ক্লিক করি, ইন্সপেক্টে ক্লিক করি না, আর যদি এখন ফন্টে যাই, তাহলে দেখুন 36 পিক্সেল হয়ে গেছে। দেখেছেন? এটাই হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে প্রবলেম, যে যখনই আপনি এরকম কম্পাউন্ড সিস্টেমে দেবেন তখন ও কিন্তু পুরো সাইজটাকে ক্যালকুলেট করে তার প্যারেন্টের সাইজের উপরে, যেটা কিনা এক এক সময় খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়, যে যখনই আমি কোনো ফন্ট সাইজ চেঞ্জ করছি তার প্যারেন্টের উপরে বেস করে ফন্ট সাইজ চেঞ্জ হচ্ছে। কিন্তু আপনি এটা চান না। আপনি কি চান? যে আপনি একটা বেস ফন্ট একটা সাইজ দিয়ে রাখবেন, ঠিক তার উপর বেস করে সমস্ত ফন্টগুলো কাজ করুক। আর সেটা হচ্ছে ধরুন বডি। আপনি চান যে আপনি যে কোনো ফন্ট সাইজ দেন না কেন, সেটা যেন তার প্যারেন্টের উপরে কাজ না করে, সেটা যেন সবসময় এই বডির ফন্ট সাইজের উপরে কাজ করে। আপনি এটা চাইছেন। যেরকম চলুন একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। মনে করুন এখন যে আপনি 1টা দিচ্ছেন, এটা কার উপর বেস করছে বলুন তো? এটা 1-এর প্যারেন্টের উপরে বেস করছে। 1-এর প্যারেন্টকে বডি, তাই বডির মধ্যে কত রয়েছে? 100%, তার উপর বেস করে চলছে। এবার 3 কার উপর ডিপেন্ডেন্ট বলুন তো? 3 কি বডির উপর ডিপেন্ডেন্ট না 1-এর উপর ডিপেন্ডেন্ট? 1-এর উপর ডিপেন্ডেন্ট, কারণ কি আমি এখানে ইএম ইউজ করেছি, আর ইএম মানেই হচ্ছে তার ডিরেক্ট প্যারেন্ট কে রয়েছে? 1। তাই ও ওই প্যারেন্টের যে ফন্ট সাইজ থাকবে তার উপর বেস করে নিজের ফন্ট সাইজটাকে ডিফাইন করবে। ঠিক আছে, 2-এর ক্ষেত্রে কি? 2-এর প্যারেন্ট কে বলুন তো? 2-এর প্যারেন্ট হচ্ছে বডি, তাই ও এইটার উপরে ভ্যালুটাকে বেস করে নিজের ফন্ট সাইজটাকে ডিসাইড করবে। তাই এই জিনিসটা আপনি চান না। আপনি চান যখনই আমি কোনো ফন্ট সাইজ দিই না কেন, সেটা যেন সব সময় এই বডির ফন্ট সাইজের উপরে ডিপেন্ড করেই সবসময় যেন বাড়ে বা কমে, এটা আপনি চাইছেন। তাই সেই ক্ষেত্রে আপনি এখানটাতে ইএম ইউজ না করে আপনি এখানটাতে আরইএম ইউজ করুন। আরইএম। তো এই ক্ষেত্রে এখন যখনই আপনি আরইএম ইউজ করলেন না, এটা কিন্তু আর ওই কম্পাউন্ড যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু এখন আর হবে না। এখন এই সমস্ত ফন্টসগুলো, অর্থাৎ 1, 2, 3 যে ফন্ট সাইজগুলো দিয়েছেন, এদের এখন প্যারেন্ট কে বলুন তো? বডি। এও নেবে বডির থেকে, এও নেবে বডির থেকে, আর এও নেবে বডির থেকে। এতে সুবিধা কোথায় হলো? যদি পরবর্তীকালে আমাকে কখনো কোনো ফন্টের সাইজ বাড়াতে হয় বা কমাতে হয়, আমি জাস্ট একটা জায়গাতে চেঞ্জ করব, সমস্ত জায়গাতে সেগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চলুন দেখা যাক এখন জিনিসটা কীরকম হয়। তাহলে দেখুন হিসাব মতো 1 যদি এখন বডির থেকে নেয়, তাহলে 1-এর এখন সাইজটা 18 পিক্সেলই থাকার কথা। বাদবাকি রেমের ক্যালকুলেশনটা কিন্তু সেম, মানে জাস্ট কীভাবে ক্যালকুলেশনটা করবেন, জাস্ট আপনি ধরুন যে পিক্সেলটা চাইছেন, মনে করুন 24 পিক্সেল চাইছেন, ডিভাইডেড বাই প্যারেন্টের ফন্টের সাইজ কত পিক্সেল? 16 পিক্সেল, তাই ডিভাইডেড বাই 16, যেই ভ্যালুটা হবে সেটাই আপনি এই আরইএমের মধ্যে দিয়ে দেবেন। ঠিক আছে, এক্স্যাক্টলি ইএমেরই মতো আপনাকে এই ভ্যালুটা দিতে হবে। ঠিক আছে, ডিভাইডেড বাই 16 পিক্সেল করতে হবে, বা প্যারেন্টের ফন্ট সাইজ যতটা থাকবে তার উপর বেস করে। বাই ডিফল্ট তো 16 পিক্সেল থাকে, তাই সবাই 16 পিক্সেলের উপর বেস করেই কিন্তু সমস্ত জিনিসগুলো করে। তো এবার দেখুন আমরা যদি এখন এটাকে সেভ করি, আচ্ছা তার আগে যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে কিনা ফন্ট সাইজ, এটা মানে এখনও বডির থেকে নেবে। 3 মানে ফন্ট সাইজ 3। দেখুন আগে 3 কার কাছ থেকে নিচ্ছিল? 1-এর কাছ থেকে নিচ্ছিল। এখন কি 1-এর কাছ থেকে নেবে না, এখনও ডিরেক্টলি কার কাছ থেকে নেবে? বডির কাছ থেকে নেবে। তাই বডির ফন্ট সাইজ কত? 16 পিক্সেল, তার দ্বিগুণ মানে কত? 32 পিক্সেল। ঠিক আছে, আগেরটা কার কাছ থেকে নিচ্ছিল? এখান থেকে, তাই এটা 36 পিক্সেল হয়ে যাচ্ছিল। তাই এইবারের মতো করে যেহেতু আমি আরইএম ইউজ করেছি, ওর এখন সাইজ কত নেওয়ার কথা?
32 পিক্সেল। আর 2টাও কার কাছ থেকে নেবে? বডির কাছ থেকে নেবে, তাই না? চলুন দেখা যাক। এটাকে সেভ করলাম, আমরা ব্রাউজারে যাচ্ছি, একবার রিলোডে প্রেস করছি, দেখুন এই সাইজটা কমে গেল, তাই না? চলুন তো দেখা যাক এর এখন ফন্ট সাইজটা কত। রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলাম, ফন্টসে গেলাম, দেখুন 32 পিক্সেল, তাই না? কারণ যেহেতু আমি এখন REM ইউজ করেছি, তাই পুরো বেসটা ও কার কাছ থেকে নিচ্ছে? জাস্ট ও প্যারেন্টের কাছ থেকে নিচ্ছে, তাই না? তো এটাই হচ্ছে বেসিক্যালি EM আর REM এর মধ্যে তফাৎ। তো এর পরবর্তীকালে যখন আমরা ইউনিট নিয়ে ভিডিও বানাবো, তো তখন আমরা দেখবো এই জিনিসগুলোকে নিয়ে, যে EM আর REM বা পার্সেন্টেজ, এগুলোকে নিয়ে আরও বিস্তারিত সেখানে আলোচনা করব। বাট ফর দ্য মোমেন্ট আপনারা অনেকেই দেখবেন বিভিন্ন জায়গাতে যেখানটাতে EM REM পার্সেন্টেজ এগুলো ইউজ করা হচ্ছে। তো কেন এইগুলো ইউজ করা হয় তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম, যাতে আপনাদের সেই সমস্ত জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। আর পরবর্তী ক্লাসগুলোতেও আমরা বিভিন্ন রকমের এ ধরনেরই ইন্টারেস্টিং টপিকগুলো নিয়ে আলোচনা করব CSS এর। আর আজকের এই ক্লাসটিতে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি রিকমেন্ড করবো যে আপনারা কাইন্ডলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন। সেখানে আমার বিভিন্ন ফেসবুক পেজের আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত পেজগুলোকে আপনারা ফলো করে রাখবেন। আর সে সমস্ত ইউটিউব চ্যানেলগুলোকে আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি দিই না কেন, ফেসবুক পেজে হোক বা ইউটিউব চ্যানেলে হোক, সেটার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটি লাইক করে দেবেন, আর পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।